আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এক এক ঘাট বা এক এক জায়গাগুলো দখল ছিল। 5ই আগস্টের পরেও কিন্তু সে দখল হয়েছে। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু নেশারে কিন্তু পরিবর্তন হয়নি। জনগণের আস্থা আছে এবং বিশ্বাস আছে। জনগণ মনে করছে আজকে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে দেশটা দুর্নীতিমুক্ত হবে। আমরা চাই আইনের শাসন, আইন তার নির্ধারিত গতিতে চলবে। আইনের ক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না, সে মন্ত্রী হোক, এমপি হোক, সরকারি বড় কর্মকর্তা হোক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে আমাদের জাতি 17টা বছর নির্যাতন নিষ্পেষণের মধ্যে ছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল। আমরা দেখেছি 24-এর যে বিপ্লবটা হয়েছে তরুণদের মাধ্যমে, যে বাংলাদেশে প্রায় 2000 তরুণ শাহাদাত বরণ করেছিল, 40,000 তরুণ এই আন্দোলনে আহত হয়েছিল, যার মধ্যে এখনো অনেকে আছে আজীবন পঙ্গ হয়ে গেছে। তাদের অর্থের বিনিময়ে যে নতুন বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস একটি ফ্রি ফায়ার ইলেকশনের ঘোষণা দিয়েছিল। আগামী দিনে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন বাংলাদেশে প্রবাদ নিরপেক্ষ নির্বাচন। আমাদের জাতির কাছে সেই নির্বাচনে অনেক সংখ্যা ছিল, ভয় ছিল বা চিন্তা ছিল যে আদৌ নির্বাচন হবে। আমরা যেখানে গণসংযোগ করতে গিয়েছি, জনগণের প্রশ্নের সম্মুখীন হয়েছি আসলে নির্বাচন হবে, কারণ 2014, 18 এবং 24 নির্বাচনে দেশের জনগণ দেখেছে এদেশের তরুণরা, এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি। কিন্তু আমরা আশ্বস্ত করেছিলাম জাতি একটা নির্বাচন অবশ্যই পাবে এবং সুষ্ঠু অবাধ নির্ভর নির্বাচন হবে। আজকে গোটা জাতি কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করেছে, সরকার তাদেরকে সমর্থন করছে। আজকে আমাদের দেশে বলা যায় কয়েক হাজার প্রার্থী ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা বলেছি এদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে কতগুলো শর্ত আরোপ করেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল লেভেল প্লেইং ফিল্ড, সকল দলের জন্য সমান অধিকার, মাঠ তৈরি করা। সেটা না হলে মানুষের মধ্যে থেকে ভীতি দূর হবে না। আজকে নির্বাচন কমিশন আন্তরিকতা আছে, তারা চেষ্টা করছে সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য, কিন্তু সেটা বাংলাদেশের সর্বস্তরে কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় না। কারণ আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা দেশে আমরা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহিলা কর্মীদের উপরে বিভিন্নভাবে হামলা, নির্যাতন এবং তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পুরুষের পর বিভিন্ন জায়গায় হাত দেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশের জনগণের মধ্যে কিছুটা ভীতি সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আমরা বড় বলতে চাই নির্বাচন কমিশনকে যে জাতিকে যদি গণতন্ত্রের পথে ঢোকাতে হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে আগামী দিনে কোনো সরকার যদি প্রতিষ্ঠা করতে হবে, এখনো সময় আছে। নির্বাচনের মাঠ সমান করতে হবে, সবার জন্য সমান, এবং নির্বাচনের কর্মীদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। আমরা নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা, তাদের ভোট নিয়ে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে পারি, আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কতগুলো স্লোগান দিয়েছেন, আপনারা দেখেছেন। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা। দেশ 54 বছর স্বাধীন হয়েছে, কিন্তু যারাই ক্ষমতায় ছিল আমাদের দেশকে তারা দুর্নীতি মুক্ত করতে পারেনি। দুর্নীতির মুক্ত করতে হলে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং এমপিদেরকে প্রথমে দুর্নীতি মুক্ত থাকতে হবে। কারণ দুর্নীতির মূল জায়গাটা কিন্তু ওই জায়গায়। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় যায়, ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ে নেতা এবং কর্মীরা তারাও দুর্নীতি করে। জামাত ইসলামী বলেছে যদি জামাত ক্ষমতায় যায়, জামাতের কোনো এমপি এবং মন্ত্রীরা কখনোই দুর্নীতির সাথে জড়িত হবে না। আমরা বলেছি
আমরা এমপি হওয়ার পরে জনগণের টাকায় আমাদের পকেট করবো না, গাড়ি করবো না, বাড়ি করবো না, জমি জায়গা কিনবো না, ব্যাংক ব্যালেন্স হিসেবে পাবেন না। হয়তো আপনারা বলতে পারেন তার প্রমাণটা কি? বাংলাদেশে 1979 সাল থেকে এই পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে, অধিকাংশ নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছিল। জামাতের 58 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল 2001 থেকে 6 পর্যন্ত। জামাত ইসলামের কোনো এমপি, কোনো মন্ত্রী কোন জায়গায় দুর্নীতির দায়ে কোনো অভিযোগ করে না। যারা যেখানে এমপি ছিল সে এলাকার জনগণ এখনো সাক্ষ্য দেয়। যেমন আমাদের মহাদেশ আবু সাইদ যশোর এমপি ছিলেন, জনগণ স্বতঃস্ফূর্ত সাক্ষী দেয় সাইদ ভাই কখনো চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তির কাছ থেকে অথবা সরকারি বরাদ্দকৃত কোনো অর্থ কোনো কমিশন বাণিজ্য কোথাও পাই নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। এমনকি আমি আপনাদের বলি 2006 সালে যেদিন ক্ষমতা হস্তান্তর হলো সেই দিন আমাদেরকে বলবে, ভাই আমার তো এখন সামনে চলার গতি নেই, আমি সংসার চালাবো কি? আমি আপনি কালকে মাসে জয়েন করেন, মাসায় জয়েন করলে তো টাকা পাবো 3 মাস করে। উনি অবৈধ রিক্সে নিয়েছিলেন 5 বছর, কিন্তু 3 মাস আমার সংসার কি হয়ে চলবে জানেন না। সেদিন আর্থিকভাবে তাকে সহযোগিতা করে তার সংসার শুরু করা দায়ভার নেওয়া হচ্ছে। একজন এমপি ইতিহাস কিন্তু আমাদের এখন আরো এক এমপি আছে, যারা মকবুল সাহেব এমপি আছে, জীবন আছে, তিনি এখন দেখলে বুঝতে পারবেন তার কিছুই নেই। ওষুধ কেনার টাকাও তার, ওষুধ কেনার টাকাও তার নাই। আমি মাঝে মাঝে দেখেছি জামাত ইসলামীর এমপিরা এবং 2 জন মন্ত্রী যে 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে, তারা সেই মন্ত্রণালয় ক্ষমতা হস্তান্তর করার পরে দ্রুত পিআইবি যৌথ বাহিনী তন্ন করে খুঁজেছে, কিন্তু 1 টাকা দুর্নীতি তারা কখনো পায়নি। দুর্নীতি দেয় তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। এই জন্য আমি জনগণের আস্থা আছে এবং বিশ্বাস আছে, জনগণ মনে করছে আজকে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে দেশটা দুর্নীতি মুক্ত হবে। আমরা চাই আইনের শাসন, আইন তার নির্ধারিত গতিতে চলবে, আইনের ক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না, সে মন্ত্রী হোক, এমপি হোক, সরকারি বড় কর্মকর্তা হোক। আমি আপনাদেরকে বলতে চাই আইন বাংলাদেশে প্রয়োগ হয় যারা আর্থিকভাবে অসচ্ছল, যাদের কোনো রাজনৈতিক বলাই নেই। আপনি জেলখানায় যাবেন লাইফ হাজার খারাপ থাকে। আমরা তো বারবার জেলখানায় গিয়েছি, আমরা ইন্টারভিউ নিয়েছি, তোমার বাড়ি করে তাদের টাকা নেই, রাজনৈতিক কোনো শেল্টার নেই, যার কোনো লাইফ হাজার কেটে বেরো আছে। আর যাদের রাজনৈতিক শেল্টার আছে বিগত সময় অনেক লাইফ হাজার আসামি মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাদেরকে প্রেসিডেন্ট তার ক্ষমা করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। আমরা বলতে চাই এই সমস্ত ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কে রিক্সা চালায়, কে শ্রমিক, কে মন্ত্রী, আর কে এমপি, আর কে জজ, কে সমাজপতি, কে রাজনৈতিক নেতা এবং কর্মী, এটা বিষয় থাকবে না। আইন তার নির্দেশের গতিতে চলবে। এটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা বলেছি আমাদের ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক হচ্ছে কাজেই গাড়ির তলায় ওজনকে সবাই সমান অধিকার আমরা প্রস্তুত করে দেবো। আমরা চাই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। আজকে নোয়াপাড়া শিল্প শহর, এখানে নদীবন্দর আছে, এখানকার ব্যবসায়ীরা আজকে অত্যন্ত শঙ্কিত এবং ভীত। চাঁদার কারণে অনেক ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, যেমন নোয়াপাড়ায় ব্যবসা বিক্রি করবে। আর এই চাঁদাবাজের কারণে, সন্ত্রাসের কারণে যদি নোয়াপাড়ার ব্যবসা এখান থেকে চলে যায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে এবং নোয়াপাড়ার গৌরব সব হারিয়ে যাবে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ীরা চিন্তাও করা শুরু করেছে যে এখানে ব্যবসা করা যাবে না। এজন্য আমি বলেছি এই নোয়াপাড়া, অভয়নগর, বসুন্ধিয়া, বাঘাপাড়া মানুষের ভালোবাসা নিয়ে আমি যেতে পারি। আমি আপনাদের কাছে বলতে চাই নোয়াপাড়াকে ব্যবসায়ের সুন্দর পরিবেশ তৈরি করবো। নোয়াপাড়ার যে যানজট, এই যানজট মুক্ত শহর তৈরি করতে না পারলেও এখানে কিন্তু ব্যবসার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, মানুষ অনেক কষ্ট করছে, সেটা আমরা চেষ্টা করবো। এজন্য আমরা বলেছি আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাদ মুক্ত। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এক ঘাট বা এক জায়গায় দখল ছিল, 5 আগস্টের পরেও কিন্তু সে দখল হয়েছে। ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু নেশারে কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা চাই দখলবাদ মুক্ত একটি সমাজ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছেন, জাতীয় পত্রিকায় দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করে। আর নোয়াপাড়া তো আসলে একটা যে প্রেস ক্লাব, 2টা প্রেস ক্লাব আছে। যশোর প্রেস ক্লাবের পরেই আমি দেখি যশোরের যে সাংবাদিক, জেলার সাংবাদিক ইউনিয়ন গুলো আছে, তারপরে আমি দেখি সাংবাদিকতার ক্ষেত্রে নোয়াপাড়া আছে। এখানে অনেক সংবাদকর্মী আছেন,
কাজেই আমি বেশি কথা আপনাদেরকে বলতে চাই না। আমরা আরেকটা কথাই বলেছি যে আমরা জাতীয় সরকার করতে চাই। আমি জামাত বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই আমরা রাজনৈতিক বিভাজন করি, রাজনীতির ইতিপূর্বে বস্তা পড়া রাজনীতিকে ত্যাগ করি, আমরা উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে সকল দলের মাধ্যমে আমরা জাতীয় সরকার করতে চাই। কিন্তু শর্ত আছে কতগুলো। তার এক নম্বর শর্ত আছে যারা ক্ষমতা আসেন দলের অন্য দলের এখানে আসবেন তাদেরকে দুর্নীতি মুক্ত থাকতে হবে, তাদের পক্ষে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, জুলাই সনদের প্রতি আস্থাশীল থাকতে হবে। কাজেই এরকম যদি পরিবেশ সৃষ্টি হয় অবশ্যই সেখানে জাতীয় সরকার গঠন করবার জন্য আমরা দেওয়ার চেষ্টা করি। আমি রোগালী যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাই যে আমরা যেমন নোয়াপাড়াতে এখানে ভালো হাসপাতাল নেই, যে হাসপাতালটি আছে প্রায় 50 বছর ধরে চলছে, সেখানে 50 শয্যার হাসপাতাল। নোয়াপাড়ায় পৌরসভায় যশোরের পৌরসভার পরেই নোয়াপাড়া পৌরসভা, এখানে 68,000 ভোট আছে। এবার বেনাপোল পৌরসভায় 30,000 ভোট আছে, আর গুলো ছোট ছোট। এই যে 68,000 পৌরবাসীর যে একটি জায়গা, এখানে একটি হাসপাতাল আছে। আর এই নোয়াপাড়া অভয়নগরে ঘোটাসোনা 2,28,000 সম্ভব। এত মানুষের জন্য যে হাসপাতাল এটা চলতে পারে না, মানুষ এখানে চিকিৎসা দিতে পারে না। হাসপাতালে যদি দেখবেন যে কত শত শত মানুষ দাঁড়িয়ে আছে, ডাক্তার নেই। এটা কিন্তু 100 শয্যায় করা যায়, বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, মানুষ সহজে এখানে সুন্দর চিকিৎসা দিতে পারবে। গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলো আছে, এগুলো যদি আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার বানাতে পারি আমরা করবো ইনশাআল্লাহ। মানুষের বলা হয়েছে চিকিৎসাশীলতা দ্বার প্রাণ থাকতে হবে। তাই গ্রামের মা বোনেরা যারা আর্থিক অসচ্ছল তারা কিন্তু শহরে আসতে হবে, গ্রামে বসে কিন্তু অনেক চিকিৎসা নিতে পারবে। আমরা বলেছি প্রতিটা উপজেলায় একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বেকার যুবকদের জন্য দক্ষতা বৃদ্ধি করা যাবে। তাহলে দক্ষ শ্রমিক হিসেবে তারা বিদেশে যেতে পারবে, তারা কর্মসংস্থান পাবে। কারণ আমরা বলেছি বেকার ভাতা আমরা দিব, আমরা বেকারদের চাকরি দিব, কর্মসংস্থান দিব। সব জায়গায় বলে দুর্নীতি যদি বন্ধ হয় হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে, তাতে অনেক কিছু দেশ কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। আমরা এই টেকনিক্যাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা উপজেলায় করতে চাই। যাই হোক, আমরা যেমন নোয়াপাড়াতে আরো সমস্যা আছে, নদীর উপরে 4টি ইউনিয়ন আছে, যেখানে একটা ব্রিজ আছে, পরে অনেকগুলো ব্রিজ নাই। আমরা শিগগির ঘাট অথবা সিটি ভাষায় কমপক্ষে একটা ব্রিজ আমরা নির্মাণ করার জন্য চেষ্টা করবো। হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সুন্দর হতে পারে। ভবদার যে স্থায়ী সমস্যা, এটা আমরা বলেছি এটা জাতীয় সমস্যা, এখানকার স্থানীয় সমস্যা না। আমাদের নির্বাচনী যে ইশতেহার আছে আমাদের, এই নির্বাচনী ইশতেহারে ভবদার স্থায়ী সমস্যার সমাধান করে একটা প্রতিশ্রুতি দিয়ে আছে। আমি এটাই দিচ্ছি, আমি যখন বলেছিলাম ঠিক আছে, এটা আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো, সেটা দিয়ে আছে। আমরা এই ভবদার জনবদ্ধতার কারণে দেখে 4টা উপজেলা প্রায় 150 থেকে 200 গ্রাম লক্ষ লক্ষ মানুষ কিন্তু মানবতার জীবনযাপন করছে প্রায় 35 বছর ধরে। আমি বারবার সেখানে গেছি, আজকেও আসলাম, বারগুলো আমি দেখতেছি। আমি রাজাবাড়ি থেকে আসলাম যে এটা তারা কিভাবে আসলে জীবন কাটাবে, তারা আর্থিক ভাবে শেষ হয়ে গেছে। এই এলাকার স্থায়ী জনবদ্ধতা দূর করতে গেলে দুর্নীতি মুক্ত শাসন করবে, দুর্নীতি মুক্ত রাজনৈতিক নেতৃত্ব করবে। কারণ এখানে হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, বরাদ্দকৃত টাকা বাস্তব কাজ মানুষ চলে যেতে পারে। কারণ আমরা বারবার দেখেছি বরাদ্দ লুটপাট হয়েছে। লুটপাট মুক্ত যদি করা সম্ভব যায়, বিশেষজ্ঞ পরিবেশ বিশেষজ্ঞদেরকে এনে যদি এটা সব দেখিয়ে সুন্দর একটি প্ল্যান করা যায়, তাহলে এই জলাবদ্ধতা দূর করা সম্ভব। যেমন আমরা কাজ আছি, এটা সহজ ব্যাপার। আমরা বিগত জেলা প্রশাসনকে বলেছিলাম যে আমরা এলাকাকে প্রশস্ত করেন, ডিপ করেন, তাহলে কমপক্ষে 4-5টা বিলের পানি যাবে। এখানকার বেশ কিছু লোক ভোক্তারা এখানে যারা আছে তারা কিন্তু বাঁচবে, কিছুই করতে পারেন। এগুলো করতে গেলে সুনির্দিষ্ট পরিকল্পনা, দুর্নীতি দরকার। যেমন সেনাবাহিনীতে কাজ করছে, এটা কিন্তু আমরা স্পষ্ট বলেছিলাম যে কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে সেনাবাহিনীতে কাজ করে, তাদের প্রতি আস্থা আছে এবং সেটা দুর্নীতি মুক্ত অবস্থায় কাজ সফল হবে। কিন্তু পাবলিকের কাছে দিলে দেখা যাবে সেখানকার কাজ সুষ্ঠু হবে। যারা আমাদের কথা শুনেছেন এই কাজটা করেছেন। আমরা এই অভয়নগর উপজেলা বাগারপাড়া এলাকায় আমাদের সনাতন ভাবে অনেক ভাই করেছে, প্রায় 18 থেকে 19% ভোটই তাদের। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই এলাকাকে সাম্প্রদায়িক সম্প্রীতি একটু উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পেশ করতে চাই। 5 বছর পরে আপনারা দেখেছেন তাদের মধ্যে যে ভয় ছিল, ভীতি ছিল, শোকা ছিল, জামাত ইসলামের নেতা এবং কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছিল। পাশে দাঁড়াবার কারণে তারা সাহস পেয়েছে এবং অনেক নির্যাতন থেকে তারা রক্ষা পেয়েছে। আজকে আমরা তাদেরকে নিয়ে আমাদের দেশ গড়তে চাই।
আজকে তাদের কাছেও জামাত ইসলামের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। যাই হোক, আপনারা যারা এখানে আছেন, অনেক কথা আমার আছে, সময়ও কম, আপনারা কথা বলবেন। আজকে আপনাদের আগামী দিনের নির্বাচনে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, বাগারপা হওয়াইনগর বসুন্ধিয়া নির্বাচন এলাকাতে যখন চায় এই এলাকার যাতে সুন্দর একটি পরিবেশ থাকে, মানুষ ভোট দিতে পারে, তার জন্য সাংবাদিকদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনেক মেসেজ থাকে। সাংবাদিকরা যদি সত্য ঘটনাকে সুন্দরভাবে তুলে দিতে পারে, সাদাকে সাদা বলে যদি সুন্দরভাবে তুলে দিতে পারে, জনগণের কাছে ভালো একটা মেসেজ থাকে। আমি আশা করি আপনাদের মাধ্যমে এই নির্বাচন অবাধ, নির্ভর এবং সুষ্ঠু হওয়ার জন্য আপনারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন, এটা আমি আশা করি। আমাদের সবাইকে আপনাদের সবাইকে আমি আজকের সাংবাদিকদের মাধ্যমে সব আসার কারণে অনেক সময় ব্যস্ত থাকে আপনাদের, তারপরে যে আপনারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 লোকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।